ইন্ডাস্ট্রি যতই বড় হোক ইটস লাইক আ ক্লাব, ইটস লাইক আ বয়েজ ক্লাব ইন মোস্ট কেসেস। আমার মনে হয় আমরা একটু ভীতু, আমরা নতুন কিছু ট্রাই করতে আসলে আমরা মানে ওই সাহসটা করি না। আমরা যে ফিল্মটাকে অ্যাওয়ার্ড দিলাম সেটা আমি খুবই হাইলি রেকমেন্ড করবো, দ্যাটস কল্ড দ্য স্টোরি অফ সুলেমান। এটা গিনির একজন ইমিগ্রেন্টের কাহিনী। হাই, আমি সাদিয়া খালিদ রীতি, আজকে এসেছি ডেইলি স্টারে আপনাদের সাথে আড্ডা দিতে। তা সেকেন্ড টাইম যাওয়া ছিল। প্রথমবার গিয়ে মনে হয়েছিল যে আমি কিছুই বুঝতে পারছি না কোথায় এসেছি, এত বড় ফেস্টিভ্যাল, সেটা আমার মানে কল্পনার বাইরে ছিল আসলে। আর গতবার অ্যাকচুয়ালি ভেন্যুটা খুব ছড়িয়ে ছিটিয়ে ছিল, এবার ভেন্যুটা এক জায়গায় ছিল। বেশ ভালো এক্সপিরিয়েন্স, এবং বাংলাদেশের রিপ্রেজেন্টেশন দুইবারই বেশ ভালো ছিল। গোল্ডেন গ্লোবসের ভোটিংটা এত কি বলবো, মানে এত বেশি ডিম্যান্ডিং যে এটা আসলে হিউম্যানলি পসিবল না যে আপনার প্রত্যেকটা জিনিস দেখে ভোটিং করা। লাইক প্রথমবার আমাদেরকে বলেছে যে হয় ফিল্ম অর টিভিতে আমাদের ভোট দিতে হবে, সো আমি ফিল্মটা চুজ করেছি। পরেরবার বলেছে যে আপনারা দুটোতেই করতে পারবেন। হ্যাঁ, সো আমি নিলাম দুইটা, মানে এক্সট্রা ওয়ার্কলোড কোনো কারণ ছাড়া নিলাম। নেয়ার পর দেখি এটা কোনো মতে হিউম্যানলি পসিবল না যে এতগুলা সিনেমা এতগুলা সিরিজ দেখা। সো ওরা আমাদেরকে বলে দিত যে হ্যাঁ আমরা জানি যে এটা সম্ভব না, সো তোমাদের যেইটা শুরু থেকে দেখে মনে হবে যে এটা আসলে অ্যাওয়ার্ডের যোগ্য না, সো তোমরা ওইটা পুরোটা কন্টিনিউ করার দরকার নাই। শুধু ফিল্ম দেখতে গেলে এটা 1000 ঘন্টার উপরে চলে যায় সব সিনেমাগুলো একসাথে করলে, আর টিভি হিসাব করলে তো আরও বেশি। সো হ্যাঁ, এটা খুবই ডিম্যান্ডিং একটা কাজ, বাট আমি চেষ্টা করি যত দূর সম্ভব, বিকজ আমাদের সারা বছরই আমরা স্ক্রিনার পাঠাতে থাকে। আর আরেকটা খুব মজার জিনিস হয় গোল্ডেন গ্লোবসে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রেস কনফারেন্সগুলো হয় সারা বছর চলতে থাকে এই, এবং ডাইরেক্টলি এদের সাথে কথা বলা এই বড় বড় স্টারগুলো। যেমন লাস্ট আমি কথা বললাম হচ্ছে জিলিয়ান অ্যান্ডারসনের সাথে ডিরেক্টলি, মানে আমার কোয়েশ্চেন নিয়ে কথা বললো। তারপরে লেনি ক্রাভিজের সাথে কথা হলো, জ্যাক এফরনের সাথে কথা হলো, তারপরে ব্র্যাডলি কুপারের সাথে কথা, এরকম মানে চলতেই থাকে। সো যারা নতুন এবছর যোগ হয়েছেন তারা আই এম শিওর দে আর গোনা লাভ দিস রাইড। ডিরেক্টরের অন্য কাজ যে আপনাকে টোটালি ইনফ্লুয়েন্স করবে না সেটা তো আসলে সম্ভব না, বিকজ আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর এ হিউম্যান অ্যান্ড ইউ হ্যাভ সিন দ্য প্রিভিয়াস ওয়ার্কস। সে একজনের এক একটা কাজ এক এক রকম হয়। হ্যাঁ, সো আপনি বুঝতে পারতেছেন যে প্রবলি সে ক্যামেরার কাজটা খুব একটা করে না, এটা তার সিনেমাটোগ্রাফারের উপর পুরোপুরি ছেড়ে দেয়। সিনেমাটোগ্রাফার চেঞ্জ হয়, তার সিনেমার চেহারাও চেঞ্জ হয়ে যায়। সো এরকম কিন্তু আপনি প্রত্যেকটা ডিরেক্টর সম্বন্ধে স্টাডি করলে আপনি বুঝবেন যে কার আসলে স্ট্রেংথটা কোথায়, উইকনেসটা কোথায়। এবং আমাদের কিন্তু বলেও দেওয়া হয় যে আপনি শুধু সিনেমাটাকে জাজ করবেন, আপনি ডিরেক্টরটাকেও জাজ করবেন। কিন্তু আর একটা যেটা যে আমার কোনো মানে একটা পার্সোনাল কোনো অ্যাঙ্গেল আছে নাকি জাজ করার সময়, অবশ্যই আছে, যেহেতু আমার ট্রেনিংটা হচ্ছে স্ক্রিন রাইটিংয়ে। সো আমি কিন্তু স্ক্রিন রাইটিং স্ক্রিপ্টের দিকটা আমি বেশি দেখি। আমার কাছে মনে হয় যে ফিল্ম ক্রিটিসিজমকে একটু ইভলভ করা উচিত, বিকজ এখন পর্যন্ত আমরা কিন্তু সেই হিস্টোরির দিকে কিন্তু আমরা বেশি ফোকাস করি। আমরা দেখা যায় যে একটা যখন আমরা ক্রিটিসিজম করি, হিস্টোরিক্যালি এরকম আর কে কে কাজ করেছে, আমরা সেটার একটা লিঙ্ক আপ করে সেটাই আমাদের টোটাল ক্রিটিসিজমটা শুধুমাত্র ওটা নিয়েই হয়। বাট আমার কাছে মনে হয় যে আমরা যদি এক একটা বিষয়ে স্পেশালাইজড হই, তাহলে যেমন আমি স্ক্রিন রাইটিংয়ের অ্যাঙ্গেল থেকে লিখি, কেউ যদি এরকম থাকতো একজন ফিল্ম ক্রিটিক যে ক্যামেরার অ্যাঙ্গেল থেকে লিখতে পারে, যে সাউন্ডের অ্যাঙ্গেল থেকে লিখতে পারে, আমার মনে হয় আমরা অনেক ইন্টারেস্টিং আরও ক্রিটিসিজমস পেতাম। সো আই থিঙ্ক ইটস আ নিউ কাইন্ড অফ ক্রিটিসিজম, এবং ক্রিটিসিজম ইজ ইভলভিং। এবং আই থিঙ্ক এখন আমরা শুধু একটা হ্যাট পরে আসলে সার্ভাইভ করতে পারি না। সো উই ডু হ্যাভ টু ওয়্যার মাল্টিপল হ্যাটস, এবং সেটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গাটা যতখানি কার্ভ করে রাখা যায় সেভাবে করে আগানো উচিত। ক্যামেরন ক্রো, ওনার কিছু অনেক ভালো মুভি আছে, কিছু একটু ট্র্যাশি মুভিও আছে, বাট ওনার লেখা এবং ওনার ডায়ালগ, লাইক অলমোস্ট ফেমাসের ডায়ালগগুলো আমার বারবার দেখতে ইচ্ছা করে। ডিরেক্টর হিসাবে আমার বাজ লারম্যানকে খুব ভালো লাগে, এবং যে মিউজিক্যালস যেভাবে করে উনি কাম ব্যাক করিয়েছেন এটা আমার কাছে খুব ভালো লাগে। আমার ইনফ্লুয়েন্সের ভিতর থেকে আসলে হলিউডের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি, এবং আমি সেখানে যেহেতু ট্রেনিং নিয়েছি, তাদের সাথে কাজ করেছি, আমার তাদের কাজের মানে প্রসেসের প্রতি আমার সেই রেসপেক্টটাও আছে। মানে অনেকে আছে না যে হলিউড বাণিজ্যিক ঘরানার জিনিসপত্র বানিয়ে থাকে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু আমরা অনেক আর্ট ফিল্মস বলেন, যে এই বড় বড় ফেস্টিভ্যাল করতে কিন্তু হলিউডের ডিরেক্টরসরা যাচ্ছে। সো এটাকে আসলে ছোট করে দেখার আসলে আমাদের কোনো সুযোগ নেই। আসলে আমাদের এত বেশি প্রজেক্টে কাজ করা হয়েছে যে আর সবটাকে আসলে খুব কম সময় দেওয়া হয়েছে, বিকজ একটা পর একটা আসতে থাকে কাজ। ওখানে এলেতে স্টুডিওগুলো এভাবেই কাজ করে, ওরা একসাথে অনেকগুলো প্রজেক্টে কাজ করে।
সো পছন্দে আমি বলবো যে আমার একটা পছন্দের কাজও ছিল কিয়ানু রিভসের, আমার একটা অপছন্দের কাজও ছিল কিয়ানু রিভসের। তো আমাদের এমবি ডিস্ট্রিবিউশন যখন কাজ করি, আমাদের তখন একটা কিয়ানু রিভসের মুভি আমরা ডিস্ট্রিবিউট করছিলাম এবং আরেকটা আমরা তখন স্ক্রিপ্ট লেভেলে আমরা অ্যানালাইজ করছিলাম যে এটার আমরা কি সাউন্ডের কাজটা নিব নাকি এটার আমরা ট্রেলারের কাজটা নিব কিনা। সো ফার্স্ট ফিল্মটা ছিল হচ্ছে টু দ্য বোন, আর ওটা প্রবলেম এখন নেটফ্লিক্সে আছে। আর যেটা আমার অপছন্দের স্ক্রিপ্ট ছিল সেটার নাম ছিল সাইবেরিয়া। আমি এখনও দেখিনি মুভিটা, কিন্তু স্ক্রিপ্টটা আসলে ভালো ছিল না। আই ডোন্ট নো কিয়ানু রিভস কেন ঘুরে ফিরে অনেক খারাপ স্ক্রিপ্টে কাজ করে। আমার মনে হয় আমরা একটু ভীতু, আমরা নতুন কিছু ট্রাই করতে আসলে আমরা মানে ওই সাহসটা করি না, যেহেতু আমাদের ক্যাপিটাল খুবই কম এবং এটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। সো আমরা দেখা যায় যে যেটা একবার কাজ করেছি আমরা সেটা মানে মানে উই ডু ইট টু ডেথ। তারপরে যখন মানুষ খুব বিরক্ত হয়ে যায় তখন ও আচ্ছা আমাদের এখন চেঞ্জ করা উচিত। হ্যাঁ, সো আমাদের ওই মার্কেট রিসার্চটা ওভাবে করে নাই যে মানুষের টেস্টটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। আমরা এলএতে যখন কাজ করতাম দেখতাম যে প্রত্যেকটা সিনেমা কিন্তু রিলিজ করার আগে ওরা যেই পরিমাণ ফোকাস গ্রুপ স্টাডিগুলো করে আসে এবং কিছু মুভি যখন ওয়ার্ক করছে না অডিয়েন্সের সাথে তখন কিন্তু মুভিটা বানানো হয়ে গেছে তাও তারা রিলিজ দিবে না। সো এরকম কিছু প্র্যাকটিসেস আছে যেটা আমরা কখনো করি না। আমরা আসলে এটা অনেক বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ, আমাদের মতো গরিব দেশের জন্য মুশকিল অবশ্যই, বাট আমরা আবার অ্যাট দ্য সেম টাইম আমরা রিস্ক টেকার্স না। সো আমরা ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিতে রিস্ক টেকার না হলে আমরা নতুন গল্প পাবো না। এটা কিন্তু আপনার বড় ইন্ডাস্ট্রিগুলোতেও দেখবেন যে ফিমেল স্ক্রিন রাইটার কম আছে। হ্যাঁ, বিকজ ইন্ডাস্ট্রি যতই বড় হোক ইটস লাইক আ ক্লাব, ইটস লাইক আ বয়েজ ক্লাব ইন মোস্ট কেসেস। হ্যাঁ, মিডল এজ বয়েজ ক্লাব। এবং সেখানে ফর সাম রিজন ওরা যাদের সাথে খুব মানে আমরা যেটাকে বলছি যে ভাই ব্রাদারদের সাথে কাজ করতে তারা খুব কমফোর্টেবল ফিল করে, এটা সব জায়গায় এরকম আছে। সেই জন্য মেয়েদের উপস্থিতিটা অলওয়েজ কম ছিল। ওরা হয়তো বা কোনো একটা স্পেসে কমফোর্টেবল ফিল করে না মেয়েদেরকে আসতে দিতে। সো এটা একটা জিনিস, বাট আমরা এখন এটা ভাঙার চেষ্টা করতেছি। হয়তো বা দেখতে পারবো, এখনও কিন্তু আমরা খুব একটা দেখিনি ফিমেল স্ক্রিন রাইটার্স। আমাদেরকে বিভিন্ন প্রজেক্টে ডাকা হয়, তারপরে আমাদেরকে ঠিক মেল পার্সপেক্টিভ থেকেই জিনিসটা লিখতে বলা হয়। আমাদেরকে বলা হয় যে অডিয়েন্স হচ্ছে 80% মেল ওটিটিতে। আই ডোন্ট বিলিভ ইট, বাট দে সে ইটস ট্রু। হয়তো বা ছেলে কারোর ক্রেডিট কার্ড ইউজ করে ওটিটিটা সাবস্ক্রাইব করেছে, আই ডোন্ট নো ওয়াই দে সে। বাট হ্যাঁ, এরকম কোনো আমাদেরকে উইয়ার্ড কোনো ফিগার্স দেখানো হয় অ্যান্ড দেন দে রিয়েলি ওয়ান্ট দ্য মেল পার্সপেক্টিভ টু বি রিপ্রেজেন্টেড। সো এখনও সেটা চলে আসছে, বাট স্লোলি চেঞ্জ হচ্ছে। লাইক আপনি যদি দেখেন যে হলিউডে ডেফিনেটলি এখন বাড়ছে। ইভেন অ্যারাব ওয়ার্ল্ড আমি বলবো, আমি যে অ্যারাব ক্রিটিক্স অ্যাওয়ার্ডে যে জুরি থাকি গত 5 বছর ধরে আছি, ওটাও ক্যানে আমরা অ্যাওয়ার্ডটা দিয়ে আসলাম। ওখানে আপনার 25টা ফিল্ম ছিল লাস্ট ইয়ারে শর্ট লিস্টেড ফর দ্য অ্যাওয়ার্ড, এবং তার মধ্যে কিন্তু 12টা ফিল্ম মেয়েদের ডিরেকশনে করা। মুসলমান দেশগুলো কোনো মতেই পিছিয়ে নাই এখন এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সো আই হোপ এটার ইম্প্যাক্টটা বাংলাদেশে আসতেও দেরি হবে না। ফিমেল গেজের ব্যাপারে যেটা বললেন যে ইন্ডিয়াতে এখন অনেক হচ্ছে, বাট ইন্ডিয়াতে খেয়াল করে দেখবেন যে এই প্রজেক্টগুলো মোস্টলি লাইক ওটিটি বেসড। আপনার ম্যাথস হয়তো বা এখনও খুবই মিসোজিনিস্ট, বাট ইন্ডিয়ান যারা ক্রিটিকদের সাথে যখন কথা হয় ওরা বলে যে তোমরা তো আমাদের থেকেও বেশি মিসোজিনিস্ট। হ্যাঁ, এত পেট্রিয়ার্কি তোমাদের দেশে। হ্যাঁ, সো এই বদনামটা আমাদের আছে। আর যেটা বললাম যে আমরা রিস্ক টেকার্স না, যেই জন্য আমরা এই যে বলছি যে আমাদের 80% অডিয়েন্স মেল, বা আমাদের ফিমেল লিড থাকলে আমাদের সিনেমা যথেষ্ট ব্যবসা করছে না, এই সব কথা চিন্তা করে হয়তো বা আমাদের এখনও ফিমেল সেন্ট্রিক ক্যারেক্টারগুলোকে খুব বেশি সামনে আমরা আসতে দেখছি না, বা অ্যাটলিস্ট লার্জার স্কেলে হয়তো বা দেখছি না। বাড়বে হয়তো বা, যেমন আপনার রেহানা মরিয়ম যেমন মেইন ক্যারেক্টার মেয়ে ছিল, কিন্তু আমি যখন হলে দেখেছি অডিয়েন্সের সাথে তাদের রিয়াকশান আমার একদমই পজিটিভ লাগেনি, এবং সেটা খুবই আশঙ্কাজনক। অ্যাট দ্য সেম টাইম যখন অনেক খুবই মিসোজিনিস্ট কিছু স্ক্রিপ্ট খুবই হিট করেছে, আমি নাম না বললেও আপনারা বুঝে ফেলবেন, মানে মাসের পর মাস থিয়েটারে চলেছে এবং তারা হয়তো বা মাসে একটা করে সিনেমা বানিয়ে ফেলছেন, তাদের এত মানে পপুলারিটি হয়েছে। প্রচণ্ড মিসোজিনিস্ট, কিন্তু মেয়েরা দেখছে, মেয়েরা পছন্দও করছে, এবং আমার কাছে মানে এটা খুবই অবাক লেগেছে যে এটা তোমার গায়ে লাগলো না, এটা মেয়েদেরকে এত ছোট করে দেখাচ্ছে। আমাদের অডিয়েন্সদেরও এখনও মানে বোঝাপড়াটা ওভাবে হয়ে ওঠেনি, বাট আমরা আসলে এত খারাপ জিনিস খাওয়াইছি এতদিন যে ওদেরও আসলে কি বলবো ভালো জিনিসটা বুঝতে একটু সময় লাগবে।
অনেক মানুষের স্ক্রিপ্ট লিখছি, যেটা ফেস্টিভ্যাল সার্কিট দিয়ে ঘুরে আসতে তো একটু সময় লাগে, সো এই জন্য আসলে ওয়েট করতে হচ্ছে রিলিজের জন্য। এই যে ক্যান থেকে ঘুরে আসলাম, এটা নিয়ে আমি ছোট একটা ডকুমেন্টারি বানাতে চাচ্ছি, তো সেটার এডিটিংয়ের কাজ করছি এখন, দেখি কী অবস্থা হয়। আর একটা ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে, কয়েকজনের সাথে কথা হয়েছে, দেখি আলটিমেটলি এটা কমপ্লিট হলে জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে যে একটু পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ইটস নট লাইক বই পড়তে হবে সেটা না, আপনি সিনেমাটাই পড়েন, মানে সিনেমাটা দেখে সেটাকে অ্যানালাইজ করেন। এবং আমাদের স্ক্রিন রাইটিংয়ের কয়েকটা থিওরি আছে, খুব বেশি না, অল্প কিছু। ইউটিউবে গেলে সেটা কেউ আপনাকে ভিডিওতে খুব সুন্দর করে বুঝাই দিবে, আপনার কষ্ট করে বই পড়তে হবে না, বাট একটু ঘাটাঘাটি করেন, আপনার 3x স্ট্রাকচার একটু ঘাটেন, একটু 5x স্ট্রাকচার ঘাটেন। তো এগুলো ঘাটার পরে যেটা হবে যে আপনি যখন স্ক্রিন রাইটিংয়ের বেসিক গ্রামারটা জানবেন, তখন আপনি গ্রামারটা ভাঙতে পারেন। কিন্তু আমি গ্রামার জানি না, আমি পুরোপুরি আমার নিজের মতো করে করছি, তখন আমরা সবাই কিন্তু ন্যাচারাল বর্ন জিনিয়াসেস না, যেটা আমরা ভাবতে খুব পছন্দ করি, আমরা ভাবি যে আমরা সবাই খুব জিনিয়াস, বাট উই আর নট। সো আমাদের কিছু পড়াশোনা থাকলে আপনি দেখবেন যে আপনার স্ক্রিপ্টের মান অনেক অনেক বেটার হয়ে গিয়েছে। এবং আরেকটা যে জিনিসটা আপনাকে খুব হেল্প করবে সেটা হচ্ছে আপনি স্ক্রিপ্টটা লেখার পরে কাউকে দেখাবেন। আপনার এটা এমন না যে আপনার বাবা মা বা ভাই বোনকে দেখান, যে স্ক্রিপ্ট বুঝে বা স্ক্রিপ্ট ডক্টরিং করার মতো মানুষজন, এই যে আমি যেমন বাইরে থেকে পড়ে এসেছি, এরকম আরও মানুষ আছে বাংলাদেশে যারা বাইরে থেকে পড়ে এসেছে শুধুমাত্র স্ক্রিপ্টের উপরে, তাদেরকে ইউটিলাইজ করেন, স্ক্রিপ্ট দেখান এবং যে ইনপুটগুলো নেন সেগুলো আপনি ইনকর্পোরেট করেন স্ক্রিপ্টের ভিতরে। আপনি সিনেমাটা শ্যুট করার আগেই যদি অনেক কিছু সলভ করে নিতে পারেন, আপনার সিনেমাটা অনেক অনেক বেটার হবে। আর স্ক্রিপ্ট নিয়ে কখনোই প্রেশাস হতে হয় না যে এটা আমি লিখেছি, এটা আমার ব্যক্তিগত সম্পত্তি, এটাতে আমি কাউকে কোনো হাত দিতে দিব না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু সিনেমাটা শুধুমাত্র আপনার নিজের জন্য বানাচ্ছেন না। এটাতে যদি কেউ একটা টাকা লগ্নি করে থাকে তাহলে আপনার কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছানোরও একটা ব্যাপার আছে, রাইট? সো আমি যাতে সবার কথাটা মাথায় রেখে স্ক্রিপ্টটাকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করি, এই হচ্ছে আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট। আর স্ক্রিপ্টটা প্লিজ লিখতে হবে, আমাদের স্ক্রিপ্ট লেখার প্রতিও মানে প্রচণ্ড অনীহা। লাইক আমি একটা স্ক্রিপ্ট ল্যাব রান করি ঢাকা ফেস্টিভ্যালের সাথে, তো ওখানে দেখা যায় আমরা সাউথ এশিয়া থেকে স্ক্রিপ্ট আহ্বান করে থাকি প্রতি বছর। তো আমরা যখন সাবমিশন ওপেন করি তখন প্রথম দিন থেকে ইন্ডিয়ানরা সাবমিট করতে থাকে, আর বাংলাদেশের হচ্ছে লাস্টের দিন রাত 12টার সময় একটা ফোন দিবে, আপু একটু ডেডলাইনটা পিছানো যায়। সবসময় আসলে ফিল্মের মেকিংয়ের কোনো একটা দিকে কাজ করার ইচ্ছা ছিল এবং আমার কোনো একটা সাইডে স্পেশালাইজ করার ইচ্ছা ছিল। সো জার্নালিজমটা ছিল ইট ওয়াজ মিনস টু অ্যান এন্ড আর কি, এটা পথে পড়ে গিয়েছে আর কি। হ্যাঁ, সো আমি ইভেন তার আগে আমি আমার পড়াশোনার জন্য টাকা জমানোর জন্য আমি ব্যাংকে চাকরি করেছি। তো আমি জীবনের 3 বছর ওখানে ইনভেস্ট করেছি, বিকজ দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পেইং জব অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফাস্টেস্ট ওয়ে আই ক্যান লাইক সেভ আপ ফর মাই এডুকেশন। সো সেটা আমি করেছি, সেই 3 বছর আমি ইনভেস্ট করেছি ইন আ ফিল্ড যেটা আমার জীবনে কোনোদিন কোনো কাজে লাগবে না। সো হ্যাঁ, ওভাবে করে আমার অলওয়েজ টার্গেট এটাই ছিল। আর আমি যখন বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি তখন আমি কিছুটা সময় জার্নালিজমটা করেছিলাম, ইট ওয়াজ অ্যাভেলেবল অ্যান্ড আই ফেল্ট লাইক ইট ওয়াজ গুড, মানে কী বলবো, প্রিপারেশনের একটা জায়গা, একটা ভালো একটা জায়গা তৈরি করেছে। আই মেট আ লট অফ ডিরেক্টর্স, আই মেট আ লট অফ পিপল হু ওয়ার্ক ইন দিস ইন্ডাস্ট্রি, সো তাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগটা হয়েছে। সো এটা আমার গোল অলওয়েজ সেট ছিল, বাট জার্নালিজমটা ইট ওয়াজ আ গুড কী বলবো সাপ্লিমেন্ট টু মাই জার্নি। যেগুলো কাজ দেখা হয় সাধারণত খুব রিসেন্ট কাজগুলো দেখা হয়, যেহেতু আমার মানে বিভিন্ন ফেস্টিভ্যালের জুরি হিসেবে যাওয়ার জন্য ওই বছরের কাজগুলো দেখা হয়। তো এবার ক্যানের সম্বন্ধে আমি একটু বলি। আমরা যে ফিল্মটাকে অ্যাওয়ার্ড দিলাম সেটা আমি খুবই হাইলি রেকমেন্ড করবো, দ্যাটস কল্ড দ্য স্টোরি অফ সুলেমান। এটা গিনির একজন ইমিগ্রেন্টের কাহিনী, ফ্রান্সে এসে সে কীভাবে করে ইমিগ্রেশন পেপারস ছাড়া কাজ করছে এবং তারপর সে অ্যাসাইলাম নেওয়ার চেষ্টা করছে। এই মুভিটা আমার কাছে এত ভালো লেগেছে, এটার পেসিংটা ছিল এত টাইট, মানে একটা হিউম্যান স্টোরি করতে গেলে আমরা সাধারণত স্পেশালি আর্ট ফিল্মের ক্ষেত্রে আমরা করি যে খুব স্লো বানিয়ে ফেলি জিনিসটাকে। হ্যাঁ, স্লো, একটা শট নড়ছে না, বোরিং না হলে এটা আর্ট হয় না। হ্যাঁ, এই একটা ধারণার মধ্যে তো আমরা অনেকদিন আটকে আছি, স্পেশালি টার্কোভস্কি দেখার পরে আমাদের মাথাটা খারাপ হয়ে গিয়েছে। আমরা এখন চিন্তা করি যে ওটাই একমাত্র আর্ট হচ্ছে, ওটাই। 60 বছর আগে হলো সমস্যা নেই, আমরা যে এতদিনে ইভলভ করেছি এটা আমাদের মাথায় নাই অ্যাকচুয়ালি। বাট এটা খুবই একটা ইভলভ একটা ফিল্ম লেগেছে আমার কাছে। এটার পেসিংটা ইট ওয়াজ লাইক অ্যান অ্যাকশন ফিল্ম,
এটা একটা হিউম্যান স্টোরি বলছে, আপনি 1 সেকেন্ডের জন্যও কিন্তু আপনি ওই টেনশন থেকে বেরোতে পারবেন না। ইট ওয়াজ অ্যামেজিং। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে আর্ট আর কমার্শিয়ালকে একসাথ করার মতো এরকম ক্ষমতা রাখে যে ফিল্মগুলো, এগুলো আমাদের আরও বেশি দেখা উচিত। বিকজ আমরা আসলে মানে দুই মেরু মানে আরও মানে দূরত্ব বাড়ছে দিন দিন। সো এটা করার দরকার নেই, আমরা আর্ট বানাই দেখে আমি দর্শককে দূরে ঠেলে রেখে দেবো, সেটা তো দরকার নেই। মানে দুইটাকে একসাথে করা যায়। তো এরকম কিছু ফিল্ম যদি আমরা স্টাডি করি, আমার মনে হয় যে আমাদের আসলে সামনে আমাদের ফিল্ম নিয়ে চিন্তাভাবনা আরেকটু পরিষ্কার হবে।